সাবজেক্টে চোখ রাখবো পথসাথী প্রকল্প। ঠিক কেমন আছে পথসাথী প্রকল্পের বিভিন্ন এস্টাবলিশমেন্টস, ইনফ্রাস্ট্রাকচার? চলুন প্রথমে লকডাউনের পর থেকে বেহাল অবস্থায় পড়ে থাকা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প পেট্রোপোল পথসাথীর দিকে চোখ রাখবো। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে আসার পর রাজ্যের অধিকাংশ ব্লকে চালু হয় পথসাথী প্রকল্প, যে প্রকল্পে ব্লকে ব্লকে সাধারণ মানুষের স্বার্থে অল্প খরচে রাত্রিবাস ও খাওয়া দাওয়ার জন্য তৈরি করা হয় পথের সাথী। সেই মতো বনগাঁ মহকুমায় বনগাঁ, গাইঘাটা এবং পেট্রোপোলে তৈরি হয় পথের সাথী। এশিয়া মহাদেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রোপোলেও চালু হয় পথের সাথী। বর্তমানে বেহাল অবস্থায় পড়ে রয়েছে পেট্রোপোলে পথের সাথী। এলাকাবাসীদের দাবি লকডাউনের পর থেকে বন্ধ। বর্তমানে পেট্রোপোল পথের সাথী জঙ্গলে ঢেকেছে, ব্যবহারের অভাবে বর্তমানে নোংরায় ঢেকেছে গোটা পথসাথী প্রকল্পের এই ভবন। বন্ধ থাকার সুযোগে অসাধু মানুষের আনাগোনা বেড়েছে এখানে। সাধারণ মানুষের দাবি অবিলম্বে পেট্রোপোল পথের সাথী চালু করে পরিষেবা সাধারণ পর্যটকদের দেওয়া হোক, পাশাপাশি কর্মসংস্থান হবে এলাকার মানুষের। এই প্রকল্প যদি আবার চালু হয় এমনটাও দাবি রয়েছে। বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ প্রসেনজিৎ ঘোষ দাবি করছেন, বর্তমানে রাজ্যে 70টি পথের সাথীর মধ্যে পেট্রোপোল পথের সাথীও রাজ্যে পর্যটন দফতরের অধীনে। বেশ কয়েক মাস আগে পেট্রোপোল পথের সাথীর টেন্ডার করা হয়। সেই হিসেবে একটি সংগঠন এই পথের সাথীর দায়িত্ব পেলেও তারা এখনো পর্যন্ত পথের সাথীর পরিষেবা চালু করে উঠতে পারেনি। অতি দ্রুত নতুন টেন্ডার করে পথের সাথী চালু হবে আশা প্রকাশ করছেন তিনি। শুনব। আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের টাকায় পথের সাথীরা নির্মাণ হয়েছিল এবং লকডাউনের আগের থেকেই পথের সাথীরা বন্ধ হয়ে গেছে। কারণ আপনারা জানেন যে ভারত বাংলাদেশের একটা আন্তর্জাতিক সীমান্ত হচ্ছে পেট্রোপোল চেকপোস্ট। সেই চেকপোস্টের বিভিন্ন ফরেনের লোকরা কিংবা লোকাল লোকেরা এখানে আনাগোনা হয় এবং পথের সাথীরা যদি পুনরায় যদি চালু করা হয় তাহলে তাদেরও সুবিধা হবে এবং এখানকার লোকাল যা বেকার ছেলেমেয়েরা রয়েছে তাদেরও একটা কাজের সংস্থান হবে। পথের সাথীটা এখন একটা পরিত্যক্ত বাড়ির মতন পড়ে আছে। ওটা করোনার আগে ওটা চালু ছিল, তখন বেশ কী বলে হোটেলের খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল, কম পয়সায় খাওয়া দাওয়া ছিল, থাকার ব্যবস্থাও ছিল অল্প পয়সায়। কিন্তু এখন দেখছি করোনার পরে ওটা পুরো পরিত্যক্ত বাড়ি হয়ে গেছে। ওটা চালু হলে খুব ভালো হয়, ঠিক আছে। ওটা অল্প পয়সায় থাকা খাওয়ার জন্য বেস্ট। আমাদের পেট্রোপোল পথের সাথে এখন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের অধীনে গিয়েছে এবং এটা পর্যটন দপ্তর থেকে এই পথের সাথে নিয়ে মানে ব্যবহার করার জন্য বা এখানে ব্যবসা করার জন্য একটা অনলাইন টেন্ডার করা হয়েছিল। সেই টেন্ডারে কোনো একটা এজেন্সি তারা পেয়েছিল, কিন্তু তারা দীর্ঘদিন সেই পথের সাথে ব্যবহার করে না বা তারা খোলে না। তার জন্য একটা মানে পরিত্যক্ত বাড়ির মতন এবং আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে। এবার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর ওটাকে আবার পুনরায় সেটা টেন্ডার ডেকেছেন যে যাতে কেউ নেয়, এবং সেটা সে খুব শীঘ্রই সেই টেন্ডার প্রক্রিয়া শেষ হবে এবং আশা করছি নতুন কোনো এজেন্সি এসে ওই পথের সাথে ওটা মানে গ্রহণ করবেন। বেশ, উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের হাই স্কুল মোড় এলাকায় থাকা পথের সাথীতে রক্ষণাবেক্ষণের অভাব দেখা দিচ্ছে। তবে এখানে আসা সাধারণ মানুষ বলছেন পরিষেবা ভালো, তবে বাথরুম সহ পার্কিং ওর দিকে একটু নজর দিলে ভালো হয়। রক্ষণাবেক্ষণের দিকে নজর দিলে রেস্তোরাঁটি উন্নত মানের হতে পারে। বর্তমানে যারা কর্মী রয়েছেন তারা বলছেন এখানকার খাবার সুস্বাদু, তবে সাধারণ মানুষকে টানতে পারে না। পথের সাথী বিল্ডিং এর অনেক জায়গাতেই ফাটল ধরেছে। যদিও বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহসভাপতি সুরজিৎ সেনের অভিযোগ, পথসাথীর রেস্তোরাঁর বিল্ডিং এর গুণগত মান খারাপ। আর আরো অভিযোগ, নিম্নমানের খাওয়া সহ ভালো কোনো ব্যবস্থাই নেই। শুনুন উত্তর দিনাজপুরের লোকজনের এবং রাজনৈতিক নেতাদের বক্তব্য। এখানে খারাপ বলতে একটু বাথরুমটা একটু অসুবিধা হয়। বাথরুমটা যদি ঠিকঠাক হতো সব থেকে ভালো হতো। তাহলে এমনি অন্যান্য পরিষেবাগুলো ঠিক আছে, অসুবিধা নেই, সব ঠিকঠাক আছে। হ্যাঁ, এটা একটু মেনটেনেন্স করলে, যারা যারা দায়িত্বে আছে মেনটেনেন্স করলে একটু ভালো হয়। যে কোনো টাইম ইসলামপুরে কোনো অফিসিয়ালি কোনো কাজে আসলে আমি এখানেই আসি, কারণ অ্যাকচুয়ালি অফিসিয়ালি আমি অনেক জায়গায় ট্যুর ট্রাভেল করি, 4 স্টার 5 স্টার 3 স্টার মেনটেন করি। তো ইসলামপুরের মধ্যে মানে একটা বসে খাওয়ার মতো একটা ভালো দারুণ জায়গা এবং খাবার দাবার সব কিছু খুব ভালো, এবং সবচেয়ে বড় কথা এই জায়গার যে স্টাফগুলো আছে এরা খুব দারুণ পরিষেবা দেয়। রুমের ব্যবস্থা যেটা রয়েছে, রুমের ব্যবস্থা রুম তো ঠিকই আছে, কিন্তু বাথরুমগুলো যা আছে ওটা যদি একটু রক্ষণাবেক্ষণ যারা করে তারা যদি একটু দেখতো তাহলে আরো বিষয়টা আরো ভালো হতো। তাহলে পার্কিং এর জায়গা আছে, পার্কিং এর জায়গা আছে।
আমাদের যদি সরকার একটু দেখতো, এই যে কতগুলো কাজ বিল্ডিং নষ্ট হয়েছে, আমরা মোটামুটি ঠিক করেছি যেগুলো পেরেছি, যেগুলো আমাদের ক্ষমতার বাইরে সেগুলো পাচ্ছি না। যেমন জলের লেয়ারটা এতটাই আয়রন যে ওটা আমাদের দ্বারা সম্ভব না। যদি সরকার আমাদের একটু দেখতো, রুমগুলো বাথরুমগুলোর কন্ডিশন একটু খারাপ আছে, ওগুলো যদি সরকার একটু আমাদের হেল্প করতো, আমাদের ব্যবসাটা মনে হয়তো আর একটু ভালো হতো। পথসাথীর থেকে আপনি এটা কাটমানি সাথী বললে ভালো হয়, কারণ কাটমানি খেয়ে যে বিল্ডিংগুলো তৈরি হয়েছে, সেই বিল্ডিংগুলো আজকে যা অবস্থা আছে, আপনারা দেখছেন যে কোনো সময় যে কোনো বড় বিপদ হতে পারে পথসাথীতে। ওখানে আপনারা ওটা নিয়ে যারা চালাচ্ছে না, ওখানে খাবারের কোনো ভালো কোয়ালিটি পাওয়া যাবে না, সেখানে ভালো কোনো ব্যবস্থা আছে। বিরোধীদের কাজই বলা, মমতা বন্দ্যোপাধ্যায় পুরো রাজ্যকে নিয়ে যেরকম পথসাথী করেছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা ছিল কি এটা সাকসেস হবে। সাকসেস কি 100-এ 110 হয়েছে। যেভাবে পরিষ্কার থাকে, যেভাবে মহিলারা ওকে পরিচালনা করে, আর আমার মনে হয় যে পুরো বিশ্বতে এই আমাদের পথসাথী রেস্তোরাঁ যে আছে টপ। গোটা বিশ্বতে পথসাথী রেস্তোরাঁ যা আছে তার টপ করবে, তৃণমূল কংগ্রেসের নেতা বলছেন উত্তর দিনাজপুরে। আর সেই পথসাথীরই এক কর্মী বলছেন সরকার আর একটু নজর দিলে ভালো হতো। তবু ইসলামপুরের যে পথসাথী বিল্ডিং রয়েছে, যে পথসাথী প্রকল্প, সেখানে যে রেস্টুরেন্ট চলছে, মন্দের ভালো। কারণ দক্ষিণ দিনাজপুরেরটা দেখলে তো আপনি আঁতকে উঠবেন। সেটা ভুতুড়ে বাড়ি না পথের সাথী, বোঝা বড় দায়। পথের সাথী তৈরির লক্ষ্য ছিল গ্রামীণ এলাকায় জাতীয় সড়ক বা রাজ্য সড়কের ধারে পথ চলতি মানুষদের জন্য সরকারি উদ্যোগে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পরিচালনায় বিশ্রাম ও হোটেলের মাধ্যমে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। কিন্তু দক্ষিণ দিনাজপুরের পথের সাথীর চলার পথে অন্তরায় তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর স্বপ্নর প্রকল্পের মধ্যে অন্যতম এই পথের সাথী। এই প্রকল্পের বাস্তবায়ন হয় 2020 সালের আগে। দক্ষিণ দিনাজপুরের জেলায় 3টি পথের সাথী তৈরি করা হয়। এর মধ্যে পতিরাম ও হিলির পথের সাথীর অস্তিত্বে কোন রকম টিকিয়ে রাখা গেলেও তপনের যে পথের সাথী রয়েছে, এই দেখুন, এটা হচ্ছে তপনের পথের সাথীর ছবি, কার্যত ভূতিরে বাড়িতে পরিণত হয়েছে। পথের সাথীর বাইরের দেওয়াল আগাছায় পরিপূর্ণ, খুলে পড়ছে প্লাস্টার। স্থানীয় বাসিন্দারা বলছেন শেষবার কবে এই পথের সাথী খোলা হয়েছিল তা তাদের মনে নেই। আর এই নিয়ে রাজনৈতিক বাকবিতণ্ডাও তুঙ্গে। শুনুন। চালু হলে ভালো হবে। চালু হলে ভালো হবে। এই যে দীর্ঘদিন ধরে এরকম অবস্থা পড়ে আছে, এই বিষয়টা কাউ জানানো হয়েছে? জানে বিষয়টা আপনার এলাকার পঞ্চায়েত জানে বা পঞ্চায়েত সমিতি জানে? জানে হয়তো, গুরুত্ব নেই হয়তো, এরকম হতে পারে। তৃণমূল কংগ্রেসের যা প্রকল্প, সমস্ত প্রকল্প কোনো পরিকল্পনা নেই, পরিকল্পনাবিহীন প্রকল্প। সেই কারণেই প্রথমত সরকারি টাকায় আর সেখানে কিছু বিল্ডিং নির্মাণ করে সেখান থেকে বড় অংশের কাটমানি খাওয়া প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য, সেখানে আর যেখানে তৈরি করেছে সেখানটার পরিবেশ পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য নেই। সেই কারণেই সেগুলো সঠিকভাবে চলছে না। পুরো জেলায় প্রায় মুখ থুবড়ে পড়েছে, আর যেখানে প্রয়োজন আছে সেখানে করা হয়নি। যেমন স্বনির্ভর গোষ্ঠীর উপর জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই জেলায় আর যে কটা আছে তারা স্বনির্ভর গোষ্ঠী চালাচ্ছে। তপনটা স্বনির্ভর গোষ্ঠী চালাতো, কিন্তু মাঝে তারা কাজটাকে তাদের মনে হয়েছে প্রফিটেবল হচ্ছে না বলে হয়তো তারা সরে গিয়েছিল। এবার নতুন করে আবার চিন্তা ভাবনা হচ্ছে যে ওটাকে আবার নতুন করে কোনো স্বনির্ভর গোষ্ঠীর হাতে হ্যান্ড ওভার। বেশ, আমি একটু বর্ণর কাছে যাব এবং তারপর নীলাদ্রিবাবুর কাছে যাব। প্রথমে বর্ণকে দিয়ে শুরু করি। বর্ণ, মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্পের যদি এই হাল হয়, এবং হাল হকিকত একেবারে তোমাদের সবার চোখের সামনে আছে, যদি এই হাল হয় তাহলে তো সমস্যা। রাজ্যের মুখ্যমন্ত্রী যে প্রকল্পে নিজে শিলমোহর দিয়ে নিজের স্বপ্নের প্রকল্প মানুষের উপকারের জন্য করলো, তাতে তৃণমূল নেতা পয়েন্ট স্কোর করার জন্য ওখানে দাঁড়িয়ে বলতেই পারেন 100-110, কিন্তু অ্যাকচুয়াল ছবিটা তো একেবারে অন্যরকম। বর্ণ, আমি বলি, 2011 সালে সরকারে আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প নেয় যা পশ্চিমবঙ্গে ওনার হাত ধরেই আসে। তার আগে এরকম আমরা পশ্চিমবঙ্গের বাসী এই ধরনের প্রকল্প তার আগে দেখিনি। আমরা দেখেছি আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম রূপকার ডক্টর বিধানচন্দ্র রায় এই বাংলার জন্য অনেক কিছু ইন্ট্রোডিউস করেছিল। তারপরে যদি কোনো মুখ্যমন্ত্রী কিছু করে থাকে তার নাম মমতা ব্যানার্জি, এবং সেটা তোমাদের সামনেই দেখছো। আমি বলছি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, এরা কেউ কোনোদিন কিছু, আমি বলি, বাট ইটস ইউর ওপিনিয়ন, ইউর এন্টাইটেলড টু ইউর ওপিনিয়ন। শালাই থ্যাংক ইউ। I would love to get some uninterrupted time for my submission.
তো প্রথম কথা হচ্ছে তাই, এবং তুমি যে কটা দেখালেই তপন ছাড়া যে কটা পথসাথী আছে সেগুলো ওখানে ছিল না, আমাদের রাজ্য সরকার তৈরি করেছে। এবং জনগণ যারা ওখানে যারা বেনিফিট পাচ্ছে, যারা জনগণ পথ চলতি পাবলিক যারা, তাদের বক্তব্য কি একটু বাথরুমটা উন্নত হলে ভালো হতো। একটু ভুল হচ্ছে। না না একদম ভুল না, হচ্ছে, একদম ভুল হচ্ছে। বনগার পেট্রোপোলের পথের বন্ধ হয়ে পড়ে রয়েছে, লাস্ট কবে খুলেছিল কেউ জানি, যে তিনটে দেখিয়েছি। একমাত্র ইসলামপুরে হ্যাঁ বলছে হ্যাঁ চলছে, কিন্তু একটু এটা ভালো হলো। তপনে তো নেই। আমি তোমাকে দেখিয়েছি, আমার কাছে এখনো অনেক পথসাথীর প্রতিবেদন। আমি তোমাকে কিছু সেগুলো দেখাবো। শক্তিগড়, বুদবুদ, ঘুষকরা, ভাষা পথসাথী, দালান ঘাটা, সরবাড়ি মোড়, হুরা, ঝাপড়া, রঘুনাথপুর 1, চাষমোড়, মেচেদা, নন্দকুমার, সমুদ্রগড়, সাগরী মোড়। নন্দকুমার না না আমি যেহেতু নন্দকুমার খুব ভালো আছে, তাই তো? না না আমি তোমাকে বলছি এরকম বহু পথসাথী আছে, এরকম বহু পথসাথী। আমি তোমাকে নাম করছি, আমি তো একবারও বলিনি, আমি নাম করছি। এরকম বহু পথসাথী আছে, তার মধ্যে যেগুলো হয়তো অ্যাবান্ডান্ট হয়ে আছে সেগুলোকে আমাদের ঠিক করতে হবে। কিন্তু এই ভিশনারি আমাদের মুখ্যমন্ত্রী নিয়েছে এবং সেগুলো অধিকাংশ জায়গায় ভালোভাবে চলছে। ফার্স্ট মুভারস অ্যাডভান্টেজ উনি পেয়ে গেছেন 2011 সালে, ফার্স্ট মুভারস অ্যাডভান্টেজ উনি পেয়েছেন। আমি তো আবার বলছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প বর্ণ, স্বপ্নের প্রকল্প, রক্ষণাবেক্ষণের অভাব কোথায়? তুমি যে দুটো পদ্ধতির নাম দিলে, যেখানে আমি একটা সেকেন্ড, যেখানে যেখানে তোমরা দেখালে তপন হলো বা নন্দকুমার হলো, যে কটা পথসাথী যেখানে খারাপ অবস্থায় আছে সেগুলো আমাদের দপ্তর নিশ্চয়ই দেখা উচিত। একটা এটাও মানতে হবে 2020 থেকে একটা সাল, 1.5 বছর 2 বছর 2.5 বছর করোনা গেছে, পুরোপুরি বন্ধ হয়েছিল। সেই সময় জনগণ রাস্তায় নেই, জনমানব নেই, সেই সময় যা অ্যাবান্ডান্ট হয়েছে। আমি আবার বলছি, তারপরে যেগুলো অ্যাবান্ডান্ট হয়েছে হয়তো সেই জায়গা থেকে তারা রিকভার করতে পারেনি। বর্ণ একতরফা নয়, তোমাকে প্রশ্ন নিতে হবে, ইউ হ্যাভ টু টেক কোয়েশ্চেনস। এবার ধরো এই যে বনগার পেট্রোপোলের পথসাথীর কথা বললাম, সেখানে দেখো কি বলছেন একদম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ। তিনি কি দাবি করছেন? তিনি বলছেন যে এর টেন্ডার ডাকা হয়েছিল, একটি সংস্থাকে টেন্ডার দেওয়া হয়েছিল, সেই সংস্থা কাজই শুরু করেনি। এবার যখন আমরা একটু হইচই করেছি, বলছেন আবার টেন্ডার ডাকবো। তাহলে সব সময় কি আমরা পাক করবেন, কথাটা অন্যভাবে নেবেন না নীলাদ্রি বাবু, চৌকিদারের মতো চৌকিদারি করব সরকারের কাজের? না, আমি আবার বলছি, মিডিয়া তো চতুর্থ স্তম্ভ, তারা তাদের কাজটা করে এবং তাতে সরকার রাষ্ট্রের অনেক ক্ষেত্রেই সাহায্য হয় এবং তোমরা আমাদের সেই জায়গায় সাহায্য করছো, ঠিক আছে। কিন্তু তোমাকে একটা কথা বুঝতে হবে, দ্য নাম্বারস, কতগুলোর মধ্যে কতগুলো বেহাল দশা। আমি বলছি যেগুলো বেহাল দশা সেগুলো হওয়া উচিত না, এগুলো আদর্শ জিনিস, কিন্তু আমাদের সমাজে আদর্শভাবে কটা জিনিস চলে। ঠিক, একেবারে আমি বর্ণর এই কথাটা একেবারে সমর্থন করি যে এই বেহাল দশা হওয়া উচিত নয়। এবার নীলাদ্রি বাবু, কেন বেহাল দশাগুলো হচ্ছে? প্রথম কথা ইলমাস, একদম ইকোনমিক্যালি বলুন, মানে অর্থনীতির জায়গা থেকে বলুন। টাকা রয়েছে সরকারের এর পেছনে ইনভেস্ট করার জন্য। না, প্রথম কথা হচ্ছে টাকাটা সরকারের নয়, আমার আপনার মতো সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। সরকার, কেন্দ্রীয় সরকারেরও টাকা নয়, রাজ্য সরকারের টাকা নয়। মাঝে মাঝে বলা হয় না রাজ্য সরকার এটা করলো, কেন্দ্রীয় নিশ্চয়ই উদ্যোগ তারা দিচ্ছেন, ট্যাক্সের টাকাটা আমাদের। সুতরাং যখন কোনো প্রকল্প নেওয়া হচ্ছে, সেটা যতই স্বপ্নের প্রকল্প হোক, যতই অভিনবত্ব থাকুক সেই প্রকল্পের ঠিকভাবে রূপায়ণ করাটা খুব জরুরি হয়ে পড়ে। এই জন্যেই মুখ্যমন্ত্রী দেখবেন বিভিন্ন প্রশাসনিক বৈঠকে বসে নিজের সরকারের সমালোচনা করেন। আশ্চর্য ব্যাপার দেখুন, মুখ্যমন্ত্রীর এই স্পিরিটটা, এই যে সমালোচনা করার স্পিরিটটা, কিচ্ছু কাজ হচ্ছে না একেবারে চোখে আঙুল দিয়ে নিজের ডিপার্টমেন্টকে বলার স্পিরিটটা, যখন আপনি কোনো তৃণমূল সমর্থক বা তৃণমূল কর্মীকে বসান, তাদের মধ্যে চোখে পড়ে না। মুখ্যমন্ত্রীর মধ্যে তারা সমালোচনা করতে ভয় পান। কোথাও তৃণমূলের সমর্থকরা, তৃণমূলের কর্মীরাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হতে পারেনি, জীবনযাত্রার দিক থেকেও হতে পারেনি। তার সহজ সরল নিরাড়ম্বর জীবনযাত্রা দেখুন, আর তৃণমূল কর্মীদের অট্টালিকা দেখুন। না, অনেক কর্মী, আমি সবার কথা বলছি না, অট্টালিকা দেখুন। বিভিন্ন গ্রামে গ্রামে যান, জেলায় জেলায় যান, তৃণমূলের সমৃদ্ধি সবাই জানি আমরা। মমতা সহজ সরল, যেমন যদি আমরা কাঁথির দিকে যাই, কানাঘুষো শোনা যায় সেখানে রাজত্ব কাদের চলে। না না, আমি তো বলছি চলে তো। আর তৃণমূল যখন বলছি, তৃণমূল মানে একটি দল না, এটা সংস্কৃতি। যারা আগে তৃণমূলে ছিলেন, ভবিষ্যতে যারা তৃণমূলে যাবেন, সবার কথা আমি বলছি, আমি একজনের কথা বলছি না, দলের ওই কথা বলছি। ভালো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হয়তো তৃণমূলের অধিকাংশ মানুষ এখনো হয়ে উঠতে পারেনি, কর্মী সমর্থকরা। তাই সমালোচনার স্পিরিটটা, যে মানুষের ট্যাক্সের টাকার অপচয় হচ্ছে, যারা করছে না, ঠিকভাবে কাজ করছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, এটা বলার মতো সাহস টিভি স্টুডিওয়ে বসে তৃণমূল কর্মী বা সমর্থকরা করতে পারেন না। তারা সেই জন্য
জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা বা নেত্রী হয়ে উঠতে পারেন না, আরেকটা মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্যই পশ্চিমবঙ্গে তৈরি হয় না, বাকিরা ববি হাকিম বা অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়েই থেকে যায়। আচ্ছা বেশ, আমি 1 মিনিট সময় দেবো বর্ণ রিবাটলে, তারপর পরের প্রতিবেদনে যাব। আমি বলি নীলাদ্রি বাবু, আমি প্রথমে যখন শুরু করেছি তারপরে শেষেও একটা কথা বলেছি, আমাদের সমাজে যে আদর্শ নীতি, সেই আদর্শ নীতিতে আমরা অনেক ক্ষেত্রেই চলতে পারি না। আমি তো বলেছি যেগুলো খারাপ হয়ে আছে সেগুলোও ঠিক হওয়া, সংস্কার হওয়া দরকার আছে। আমি তো কোথাও একবারও ডিসএগ্রি করিনি। আপনি কি বলতে পারবেন আমি ডিসএগ্রি করেছি? তাই জন্য এই দাগিয়ে দেওয়াটা আমার মনে হয় এগুলো এবার এখানে বর্ণ দুটো জায়গার নাম বলেছিল, চাষমোড়ের নাম বলেছিল, নন্দকুরবানের নাম বলেছিল। আমি চাষমোড়ের ছবিটা আগে দেখাবো। হার্ডকোক কারখানার কালিতে ঢাকা পড়েছে পথসাথী, লোকজন না আসায় লাটে উঠেছে ব্যবসা। সমস্যায় জয়পুর ব্লক এলাকার চাষমোড়ের পথসাথীর স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। সমস্যা মেটাতে প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আনন্দধারা, মহিলা স্বনির্ভরতার লক্ষ্যে নিয়ে আনন্দধারা প্রকল্প থেকেই প্রধান রাস্তার পাশে তৈরি করা হয়েছিল এই পথসাথী। জেলার অন্য প্রান্তের সঙ্গে পুরুলিয়ার জয়পুর ব্লকের এলাকার চাষমোড়ের কাছে 2016 সালে এই পথসাথীকে তৈরি করা হয়। রাজ্য সরকারের ঝাঁ চকচকে পান্থশালার দায়িত্ব দেওয়া হয় প্রশিক্ষণপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। দেখুন, পুরো চারপাশটা একদম নষ্ট করে দিয়েছে। রোজগার তো প্রথম মোটামুটি ভালোই হচ্ছিল, অনেক বাইরে থেকে গেস্টও আসছিলেন, কলকাতা থেকে বুক করছিলেন, কিন্তু এখন একেবারেই কম, একেবারেই কাস্টমার নেই বললেই চলে। সারাদিনে একজন খাবার খেতে পর্যন্ত আসেনি। কিন্তু এটা আমরা অনেক জায়গায় কমপ্লেনটা জানিয়েছি, ডিএমকেও অ্যাপ্লিকেশন করেছি কতবার, কিন্তু কোনো কাজ হয়নি। আমরা এসেছিলাম স্বপ্ন নিয়ে যে আমরা রোজগার করে খাবো, কিন্তু হলো নাই। কালিটার জন্য, কারখানাটার জন্য অনেক আওয়াজ আর প্রচুর কালি উড়ছে দিনে রাতে, সব সময় খাবারে পড়ে যাচ্ছে। কালি পরিষ্কার করব না খাবার বানাবো, বিষয়টা আমার সেভাবে জানা ছিল না। আমি অবশ্যই দেখব, এবং যে ফ্যাক্টরি যে ওখানে আছে সেই ফ্যাক্টরির লাইসেন্স বা ফ্যাক্টরির ওই যে পলিউশনের যে একটা মানে অ্যাপ্রুভ থাকার ব্যাপার, সেটা আছে কিনা সেটা অবশ্যই। যিনি কথা বললেন তিনি পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি। তিনি বলছেন আমার এই বিষয়টা জানা ছিল না। এবার একটু নন্দকুমারের দিকে চোখ রাখবো, কারণ নন্দকুমারের পথসাথী প্রকল্পের রেস্তোরাঁয় বেসরকারীকরণ করা হয়েছে। বেসরকারি হাত দিয়ে সাধারণ মধ্যবিত্ত বাসযাত্রী সমস্যায় পড়েছে। কলকাতা থেকে দীঘা বা হলদিয়া যাওয়ার পথে নন্দকুমার চৌরাস্তার মোড়ে এই প্রকল্পের হাত ধরে পথের পাশে পথের সাথী রেস্তোরাঁ তৈরি করা হয়েছিল, যেখানে একই ছাদের তলায় শৌচাগার, রাতে থাকার প্রতীক্ষালয় এবং রেস্তোরাঁ বন্দোবস্ত ছিল। কিন্তু গত 1.5 বছর আগে বেসরকারির হাত দিয়ে এই পথের সাথীকে একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছে, এমনটাই ওখানকার এলাকার বাসিন্দারা বলছে। এই মুহূর্তে যাত্রী থেকে সাধারণ মানুষের অভিযোগ, কলকাতা থেকে দীঘাগামী বাসগুলি দাঁড়ালেও এর বাথরুমে ঢোকা যায় না, ঢোকা দেয়। স্থানীয় বিধায়ক সুকুমার দে বলছেন এটা মানুষের সময়, এটা এই সময় সাধারণ মানুষ খাওয়া দাওয়া করতো এই পথের সাথীতে। এক সময় মহিলারা এর পরিচালনার দায়িত্বে ছিলেন, এখন এটি একটি বেসরকারি সংস্থার হাতে রয়েছে। অভিযোগ বিভিন্ন খাবারের দাম অনেকটাই চড়া, বেসরকারীকরণ। যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নবার নরেন্দ্র মোদীর এগেইনস্টে করেছেন, আজ তার স্বপ্নের প্রকল্পতে সেই একই অভিযোগ। শুনুন ওখানকার লোকজন কি বলছে। সেটা নেই। আগে আমাদের পরিষেবা ভালো ছিল, ওনারা সেলফ হেল্প গ্রুপের মহিলাকে দিয়ে চালাইতো, আমরা আসতাম, তখন ওরা স্টেজে মানে স্টোভে খুঁজে রান্না করতো। আমাদের এখানে যাত্রা বুকিং কাউন্টার, আমরা সকাল থেকে আমাদের 28-30 জন ম্যানেজার টাইলে 50 জনের মতো ওখানে খাওয়া দাওয়া করতাম। ওনাদের পরিষেবা খুব ভালো ছিল, ম্যাডামরা আমাদের ভালোবাসতো এবং আমরা আসতাম। কিন্তু এখন ওনারা টোটাল এই প্রজেক্টটাকে তুলে দিয়ে ওনারা যে কার আন্ডারে কাকে ছেড়ে দিয়েছে আমরা কোনো নাগাল পাইনি। পথসাথী যখন ছিল তখন ছিল, এখন তার কি লিজে দিয়ে দিচ্ছে সরকার, তার কোনো মানুষকে যাতায়াতের কোনো রাস্তা নেই, সব বন্ধ, ভেতরে ঢুকতে দেয় না। তাহলে এরা কোথায় বাস থেকে এই যে লং রাস্তা দীঘা যাওয়া কি করে? এই একটা চা দোকানের পিছনে একটা কোনো রকম একটা মানুষের পরিষেবা দেওয়ার জন্য করে রাখছে, দুদিন পরে সরকার হয়তো ভেঙে দিবে। গাড়িগুলো দাঁড়ালে যে সাধারণ বাথরুমগুলো ছিল ওগুলো বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার জন্য সেরকমই নেই, ঢুকতে দেয় না তেমন। এখন সেভাবে ঢুকতে দেয় না, যদি ওনার কাস্টমার হয় সেইভাবে ঢুকতে দেয়। তো এখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব কিছুই পাওয়া যায়, রুমে অ্যাভেলেবেল আছে। প্লাস আমাদের ইউরোপিয়ান সুইস কনফেকশনারি প্রোডাক্টস আছে, এগুলো পাওয়া যায়।
সমস্ত রকমের পেস্ট্রি, কিউব, কেকস, টি, কফি। এটা তো কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে নন্দকুমারে পড়ে। ইয়েস 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 নন্দকুমার। ইয়েস। তো এখানে একটা এই যে বাসে করে আসা এই পর্যটক যারা বা যারা যাচ্ছে তাদের কি এটা একটু বেশি না? হ্যাঁ, এরা এখানে আমাদের বেশি দীঘারই কাস্টমার আছে, দীঘা, হলদিয়া, কলকাতারই গেস্ট বেশি আসে। পথসাথী আছে, তা সরকারি ব্যবস্থা অনুযায়ী টেন্ডার দিয়েছে এবং টেন্ডার অনুযায়ী যিনি পেয়েছেন তিনি এখন চালাচ্ছেন। স্টপ কেয়ার বলে নামটা আছে যতটুকু জেনেছি। তা আগে এসএইচজি গ্রুপকে দিয়ে সরকারি ভাবনাতে চালানো হতো, তা মানুষ কিন্তু ভীষণভাবে আপ্লুত, খুশি, খুব মানে বাঙালির সেই মাছ ভাত তারা খুব সহজলভ্য, সহজ দামে তারা খাওয়া দাওয়া করতো। স্থানীয় বিধায়কের রিয়ালিটির সঙ্গে কোনো সম্পর্কই নেই। এই স্বপন কুমার দে উনি যা বলছেন আর আমজনতা যা বলছে একেবারে আলাদা, এবং বর্ণ নীলাদিতা দুজনেই আছে। একটু দুজনকেই ফ্রেমে আনতে বলবো। আমি একটা প্রশ্ন রাখতে চাই, এবং বর্ণ আমি তোমাকেও মানে একেবারে ভুলে যাও, তুমি তৃণমূল কংগ্রেস করো, একদম একটা নাগরিক হিসেবে বলো, যে 100 বছরের পুরনো বিপণনী রয়েছে, আমি নামটা নিতে পারছি না, নাহলে পাবলিক আরো ক্লিয়ার হতো, পার্ক স্ট্রিটে তার মেন অফিস, যেখানে আমি তুমি ঢোকার আগে দুবার ভাবি, কারণ ওখানে একটা মিনিমাম পাউরুটি পাওয়া যায় 250 থেকে 300 টাকায়। মানে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে সেই বিপণনী সংস্থাকে এনে, যেখানে মিনিমাম খাবারটা শুরু হয় 300 থেকে 350 টাকা, 250-300 টাকা থেকে মিনিমাম, মানে মিনিমাম বলতে তাদের পেটও ভরবে না, মিনিমাম প্রাইস ট্যাগ, এটা দেওয়ার পেছনে যুক্তিটা কি? দেখুন, আমি ফ্র্যাঞ্চাইজির টাকা তোলা, আমি আপনাকে একটা কথা বলি, কি কারণে হয়েছে সেটা আমার পক্ষে বলা সম্ভব না। প্রথম কথা, একটা বসেছি বলে কিছু বলতে হবে বলে অবাস্তব আমি বলছি না, আমি বলছি কিছু, আমি বসেছি বলে কিছু একটা বলতে হবে বলে বলতে হবে তা নয়। তবে আমি জানি বা দেখেছি ওই পথে যেতে গিয়ে ওখানে প্রাইভেট গাড়ি দাঁড়ায়। এবারে হ্যাঁ, আপনি যেটা বলছেন, আমি জাস্ট একটাই প্রশ্ন করবো, সেটা হচ্ছে ব্যাপারটা অবাস্তব নয়। আমি আবার বলছি, পথসাথী বেসিক যে কনসেপ্ট, যে স্বল্প মূল্যে আহার, এক্স্যাক্টলি স্বল্প মূল্যে রাত্রিবাস, সেইটা থেকে কোথাও ডিভিয়েট করছে। এবং আমার মনে হয় ওখানকার স্থানীয় যারা নেতৃত্ব আছে এবং যারা পদাধিকারী আছে তাদের এই ব্যাপারটা দেখা উচিত। বিধায়ক বলছেন মানুষ সগৌরবে আনন্দে এখানে আসছেন, আমজনতা বলছে এর যা দাম এখানে আমি ঢুকতে পারছি না। আবার বলছি, যারা আসার তারা আসছে, হয়তো পুরো সেগমেন্টটা আসতে পারছে না। আমি আবার বলছি, যে ক্যাটাগরিটার জন্য পথসাথী, যে ক্যাটাগরিটার জন্য পথসাথী, সেই ক্যাটাগরিটা হয়তো এই ক্যাটাগরিও বলবো না, পথসাথী বেসিক্যালি কি এদের কাছে যাবে না। কিন্তু কি পথসাথী বেসিক্যালি হচ্ছে যে আমার সেই জেলার যে মানুষ আছে তারাও যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তারা সেখানে রেস্ট করতে পারবে, এবং যারা ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাভেল করে, সেটা একজন কলকাতার বাসিন্দা হতে পারে, একজন গ্রামের বাসিন্দা হতে পারে, স্বল্প মূল্যে আহার, স্বল্প মূল্যে রাত্রিবাস এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চা মহিলা এদের জন্য একটা ওয়াশরুম, এটা বেসিক পথসাথীর। আমি আবারও বলছি, কেন হয়েছে, কি বৃত্তান্ত হয়েছে, ওখানে যারা আধিকারিক আছে তারা বলতে পারবে। এটা হওয়া বাঞ্ছনীয় নয়, কিন্তু এরকম না যে ওটা খালি পড়ে আছে একেবারে। এমন ধরুন যে রেলের যে জনআহার হয়, রেলের জনআহারে একেবারে বাইপাসের ধারে একটা 5 তলা, সবচেয়ে কস্টলিয়েস্ট 5 তলা, তাকে বলা হলো তুমি রেলের জনআহার দাও, সে কোনোদিন 30 টাকায় সেই খাবারটা প্রোভাইড করতে পারবে না, যেটা রেলের জনআহার করে। নন্দকুমারে কিন্তু এটাই প্রবলেম। নন্দকুমারে প্রবলেম হচ্ছে যে বিপণনী সংস্থাকে দেওয়া হয়েছে, পার্ক স্ট্রিটের একটি অত্যন্ত অভিজাত 5 স্টার বিপণনী সংস্থা, কলকাতা শহরের মানুষ সেই সংস্থায় ঢোকার আগে দুবার ভাবে, সমস্ত মধ্যবিত্তর পক্ষে সেখানে ঢোকা সম্ভব নয়। তাহলে কি করে এই সরকার ঠিক কোন প্ল্যান অফ অ্যাকশন নিয়ে এটা করলো, কিংবা এখানকার যেই করেছে, যে প্রশাসন, প্রশাসন তো করেছে, যে প্রশাসনিক করেছে সেই প্রশাসনের ঠিক মাইন্ডসেটটা আমি বুঝতে পারলাম। আরো বেসিক কোয়েশ্চেনটা হচ্ছে, এই আপনাদের প্রতিবেদন থেকেই দেখলাম এটা আগে একটা সেলফ হেল্প গ্রুপ চালাতো, এই সেলফ হেল্প গ্রুপকে এই সুযোগ না দিয়ে যখন একটা বেসরকারি সংস্থা, সে বড় হোক ছোট হোক, তাকে এই সুযোগ দেয়া হচ্ছে, তাহলে কি কর্মসংস্থানের যে অপরচুনিটিটা হয়, সেই কর্মসংস্থানের অপরচুনিটি, সাধারণ মানুষের মধ্যে কর্মসংস্থান, যেটা অবভিয়াসলি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিরাট মোটো, সেটা একটা ধাক্কা খাচ্ছে না, যেখানে একটা সরকারি
সংস্থার বা বিভিন্ন রকম সংস্থার কাজ করার সুযোগ আছে সেলফ হেল্প গ্রুপের, সেখানে কেন বহুজাতিক বা বেসরকারি সংস্থার হাতে এই ধরনের প্রকল্প তুলে দেওয়া হচ্ছে, এই প্রশ্নটা বোধহয় করার সময় এসেছে। সময় এসছে যেমন স্বাস্থ্যক্ষেত্র নিয়ে বারবার আমরা দেখি কিভাবে স্বাস্থ্যক্ষেত্রে খরচা বাড়ছে। জানো তো ইলমাসদা, আমরা মমতা ব্যানার্জি সেটা নিজে স্বীকার করেন যে অন্ধের মতো আমি কারোর হাতে ছেড়ে দিয়েছিলাম। দাঁড়া, এবার যেহেতু নন্দকুমার তাই শুভেন্দু অধিকারী, এটা হয়েছে রিসেন্টলি, 1.5 বছর আগে হয়েছে। এক মিনিট বর্ণ 1.5 বছর আগে হয়েছে, 1.5 বছর আগে শুভেন্দু অধিকারী সবার মাঝে যার কথা তার কানে বাজে। আমি কোনো নাম করিনি, নাইস ট্রাই, বাট আপনি আমাকে বলতে পারেন না। বাসন্তীর দিকে চোখ রাখবো, কারণ রাজ্য সরকার ঘটা করে বাসন্তীতে একটা পথের সাথী তৈরি করলেও চালু হয়নি এখনো। ইতিমধ্যেই যার বেহাল দশা, ছাউনির অর্ধেকের বেশি উড়ে গেছে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা, সাধারণের করের টাকায় তৈরি পথের সাথী এখন এই অবস্থা নিয়ে তীব্র কটাক্ষ বিরোধীদের। ছাউনির বেশিরভাগটুকুই নেই, দরজায় উই ধরেছে, টিউবের ওপর পাখির বাসা, কোথাও সুইচ বক্স থেকে বেরিয়ে আসছে তার। তৈরির পর কেন চালু হলো না, তার থেকেও বড় প্রশ্ন, চালু না হয়ে এরকম সরকারের উদ্যোগে বানানো, জনতার টাকায় বানানো এই বিল্ডিংটা পড়ে পড়ে নষ্ট হচ্ছে কেন, কেউ জানে না। শুনুন ওখানকার মানুষ কি বলছে এবং রাজনৈতিক নেতারা কি বলছে। বেহাল অবস্থা। আমরা এই এলাকার নাগরিক হিসেবে আমরা এটা চাই যে যদি সরকার পক্ষ তাড়াতাড়ি একটা সুদৃষ্টি দিয়ে এইটা রিপেয়ারিং রেনোভেশন করে, তো পর্যটনের মরশুমে যেমন ভ্রমণার্থীদের এসে থাকার সুবিধা হবে, তেমনি আশেপাশে এখানে একটা ব্যবসায়ী পরিবেশ আরও ভালো গড়ে উঠবে। সে পরিবেশ নেই, জঘন্য অবস্থার মধ্যে রয়েছে, যাতে সারাই করলে তাড়াতাড়ি সারাই হলে পর্যটনরা এসে থাকতে পারবে, আমাদের এখানে পরিবেশটাও ভালো হবে। এই খরচগুলো অ্যাকচুয়ালি যদি রাজ্য সরকার খরচগুলো না করে, তার নেতাদের পকেট ভরবে কি করে? 10 টাকা খরচ করে 200 টাকার বিল করছে, যার জন্য এই অবস্থা, আজকের বেহাল অবস্থা। কর্মী নেই, নিয়োগ নেই, কিছু নেই, এক একটা জিনিস তৈরি করে তার নেতাদের পকেট ভরাচ্ছে। রাজ্য সরকার পথের সাথে তৈরি করেছে মানুষের ট্যাক্সের টাকা, ঠিক আছে। এ রাজ্যে যত বেশি উন্নয়ন তত বেশি দুর্নীতি, গত 10 বছরে এটা অভ্যাস প্র্যাকটিস। আর পথের সাথীর মধ্যে আপনি বলছেন মদের আসর চলে। রাজ্যের সরকারটা সমাজ বিরোধীদের সরকার, এ কথা 2011 সালে এ রাজ্যে সমাজ বিরোধীরা মনে করা শুরু করেছিল। ব্লকের অন্তর্গত আমজালাতে পশ্চিমবঙ্গ রাজ্যের পরিচালনায় যে পথসাথী নির্মাণ করা হয়েছিল, সেই পথসাথীর পুনঃসংস্কার অত্যন্ত জরুরি। আমি ইতিপূর্বে সংশ্লিষ্ট দপ্তরকে আমি জানিয়েছি, আবার সংস্কার করে আগামী 4 মাসের মধ্যে এই পথসাথী চালু হয়ে যাবে।